যেটা কখনো ডোবেনি। পরিবর্তন হলো বদলার আগুনে। লোভে অন্ধ অমিত ভুলে গেল প্রত্যেকটা ভালোবাসা। জিলিপির মিষ্টির মধ্যে লুকিয়ে ছিল বিষের বার। আপনি শ্বাস থেমে গেল, ভেঙে গেল সংসার। গুজবের ঘর নয়, পাপের ছিল দ্বার। খরার রাখে উঠল সত্যতার ধার। যেখানে মৃত্যু লেখা ছিল, নিজেরই হস্তাক্ষর। সুদ সমেত ফেরত এলো কর্ম, চটকে গেল ওর গলার নখ। সকাল হলো, এক 3 তলার বাড়ি দেখা গেল। বাড়ির বাইরে একটা বোর্ড লাগানো ছিল, যেখানে লেখা ছিল শর্মা কেমিক্যালস। বিল্ডিং এর ভেতরে অমিত নিজের কেবিনে বসেছিল। ও ফোনে সতীশের সাথে কথা বলছিল। সতীশ একটা রিয়েল এস্টেট ব্রোকার। দুজনে কোনো এক বিষয়ে চর্চা করছিল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এই প্রপার্টিটা তাড়াতাড়ি বেচতে চাই। আমি চাই না এতে আরো দেরি হোক। স্যার, কাজ হয়ে যাবে, কিন্তু যদি একটু অ্যাডভান্স পেয়ে যেতাম তো। ওসব কাজের পরে, কাজ ছাড়া আমি একটা ফুটি করিও দেব না কাউকে। স্যার, আমি চেষ্টা তো পুরো করছি, কিন্তু আপনার বাড়ির ব্যাপারে এখানে ভুলভাল কথা রটছে। হ্যাঁ, আমি জানি যে সবাই বলে ওখানে ভূত আছে, তো কি সতীশ, আমি আর তুমি এটা ভালো করে জানি যে ভূত ঠুত বলে কোনো বিষয় হয় না এখানে। আমি নিজে 3 সপ্তাহ আগে ওখানে গেছিলাম। এইসব ব্যাপারে মন দেওয়া বন্ধ করো, আর তাড়াতাড়ি কোনো কাস্টমারকে ধরে বেচো। অমিত ফোন কেটে দিল। ও নিজের মন আবার কাজের দিকে দিল আর ল্যাপটপে কাজ করতে লাগলো। অন্যদিকে সতীশ গেট দিয়ে ভেতরে এলো। ও পাথর দিয়ে বানানো রাস্তায় চলতে লাগলো আর মুখ্য দরজার দিকে এগিয়ে গেল। এই স্যার যে কি করে না, কাজ করে দাও, কাজ করে দাও। আরে টাকা ছাড়া কোনো কাজ হয় নাকি কখনো? সবসময় এই করতে থাকে। সতীশ দরজার কাছে এসে দাঁড়ালো আর দরজা খুলল। সতীশ ভেতরে গেল। জায়গায় জায়গায় ধুল জমেছিল। ও চারপাশে নজর ঘোরালো। ও ফার্নিচার আর ঘরগুলোকে মন দিয়ে দেখলো, কোথাও কোনো ক্ষতি তো হয়নি। তারপর ও সিঁড়ি চড়ে প্রথম তলায় গেল। একটা ঘরে ঢুকলো। ও আলমারি খুললো আর ও ভেতরে একটা গোল চিহ্ন দেখতে পেল, যেখানে ধুল জমেনি। ও কিছুক্ষণের জন্য চিন্তায় পড়ে গেল, কিন্তু তারপর সেই কথাটা ইগনোর করে ও আলমারি বন্ধ করে দিল। যেই ও ঘুরে দরজা দিকে এগোলো, পিছন থেকে আলমারির দরজা নিজে থেকেই খুলে গেল। না ওখানে হাওয়া চলছিল, না কোনো আশেপাশে কেউ ছিল, তাও দরজা নিজে থেকেই খুলে গেল। সতীশ ভয় পেয়ে গেল। ও আস্তে আস্তে আবার আলমারির দিকে এগিয়ে এলো। পরিবেশ অদ্ভুত ভয়ানক লাগলো। ও সাহস করে দুটো হ্যান্ডেল ধরলো আর আলমারি আবার বন্ধ করে দিল। ও পেছনে দেখলো যে কোথাও কেউ লুকিয়ে তো নেই, কিন্তু ওখানে কেউ ছিল না। যেই ও খুলল, ওর সামনে এক মহিলার ভূত দাঁড়িয়েছিল। তার চোখ সাদা ছিল আর চোখ দিয়ে রক্তের জল বেরোচ্ছিল। ও জোরে চিৎকার করল। সন্ধেবেলায় অমিত বাড়ি ফেরত এলো। ও এসে সোফায় বসে গেল আর নিজের পা সামনে রাখা সেন্টার টেবিলের ওপর রাখলো আর মাথা পেছনে টেকিয়ে একটু আরাম করলো। কিচেন থেকে আরতি বাইরে এলো। ওর ভেতরে চিন্তা পরিষ্কার দেখা যাচ্ছিল। অমিত, বলো। প্রয়াগরাজ থেকে কল এসেছিল। কি হয়েছে? সতীশ। কি হয়েছে ওর? সতীশের ডেড বডি আমাদের বাড়িতে পাওয়া গেছে। কি বলছো তুমি? কি করে? বেশি কিছু জানা যায়নি। পুলিশ বলছে যে ওর বডিতে কোনো রকম চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু শুধু রক্তে বিষ পাওয়া গেছে। আর অমিতের চোখ হঠাৎ বিস্ফারিত হয়ে গেল। সতীশের শরীর সেই আলমারির ভেতরেই পড়েছিল। ওর শরীর পুরোপুরি শক্ত ছিল আর ওর হাড় ভেঙে গেছিল। অমিতের চোখ বড় হয়ে গেল। এই সমস্ত জিনিস আর এখানে? হ্যাঁ, ওর কি নেশার কোনো অভ্যেস ছিল? আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। এখন কি করা উচিত? প্রথমে তো তোমাকে প্রয়াগরাজ যেতে হবে। পুলিশ ইনভেস্টিগেশনের জন্য তোমাকে ডেকেছে। অমিত আরতির দিকে দেখল। পরের দিন ও প্রয়াগরাজে পৌঁছালো।
অমিত নিজের ব্যাগ নিয়ে ঘরের ভেতরে এলো আর চারপাশটা দেখলো। ঘরে সেই ধুলোয় জমেছিল আর প্রত্যেক জায়গায় মাকড়সার জালি ছিল। অমিত কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল। তখনই ইন্সপেক্টর প্রতিভা ভেতরে এলো। অমিত ঘুরে ওকে দেখলো। ইন্সপেক্টর প্রতিভা, বলুন ম্যাম। কিছু না, শুধু এই অ্যাক্সিডেন্ট আপনার বাড়িতে হয়েছে তাই কিছু প্রশ্ন করার ছিল। যদি প্রশ্ন করারই ছিল তাহলে ফোনেই করতে পারতেন, এখানে ডাকার কি দরকার ছিল? ব্যাপারটা কি বলুন তো? প্রশ্ন করার সময় মানুষের মুখ দেখা খুব জরুরি। অনেক সময় জবাব মুখে নয়, চোখেই দেখতে পাওয়া যায়। এক্সকিউজ মি? কিছু নয় স্যার, আমি কি প্রশ্ন করতে পারি? অমিত সহমতিতে মাথা নাড়ালো। পর মুহূর্তে অমিত আর ইন্সপেক্টর প্রতিভা টেবিলে বসেছিল। প্রতিভা ওকে প্রশ্ন করতে লাগলো আর অমিত উত্তর দিল। অমিত ঘাবড়েছিল আর নিজের জবাব বুঝে শুনে দেওয়ার চেষ্টা করছিল। কি হয়েছে স্যার? আপনাকে খুব নার্ভাস দেখাচ্ছে। ইজ দেয়ার এনি প্রবলেম? না, কিছু না। আমি শুধু এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে চাই আর ফেরত যেতে হবে। আমার বিজনেসের কাজও আছে। আপনার ঘরে আপনার ব্রোকারের মৃত্যু হয়েছে আর আপনার তার একটুও চিন্তা হচ্ছে না? শুনে খুবই অদ্ভুত লাগছে। দেখুন, ও আমার ব্রোকার ছিল, আমার শালা নয়। আর যদি কোনো মানুষের ড্রাগ ওভারডোজের জন্য মৃত্যু হয়ে যায় তাতে আমার কোনো অংশ নেই। ইন্সপেক্টর প্রতিভা নিজের ব্যাগ থেকে কিছু কাগজ বার করলো আর সেগুলোকে টেবিলে রাখলো। শর্মা কেমিক্যালস আপনারই কোম্পানি, তাই না? অমিত কাগজের দিকে দেখলো, তারপর নজর উঠিয়ে প্রতিভার দিকে তাকালো। আমি বুঝতে পারছি যে আপনি কি বলতে চাইছেন। ইয়েস, এই সমস্ত আমার কোম্পানি নিশ্চয়ই বানিয়ে থাকে, কিন্তু এতে আমার কোনো হাত নেই। আর ইউ শিওর? ম্যাম, আমি শুধু মেডিসিন বানানোরই কাজ করে থাকি আর ওটা মেডিকেল ইনস্টিটিউশনসের কাছেই যায়। আপনি চাইলে আমি আপনাকে সব লিস্ট দিতেই পারি আর সেই সমস্ত জিনিস মার্কেটে আরামসে পাওয়াও যায়। তো এটা একটা সাপ্লাই চেনের কাজ, নাকি আমার ভুল? ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। যদি অন্য কিছু জানার থাকে আমি আপনাকে কল করব। আমি সহমতির সাথে মাথা নাড়ালো। ইন্সপেক্টর প্রতিভা সেখান থেকে চলে গেল। অমিত সেই চেয়ারেই বসেছিল। সন্ধেবেলায় বৃষ্টি শুরু হলো। অমিত লিভিং রুমে আছে। ও ফোনে কথা বলতে বলতে খুবই ইরিটেট দেখাচ্ছে আর এদিক ওদিক চলতে চলতে কথা বলছিল। তুমি আমার কথা বুঝছো না কেন? আমার আজকে ব্যাঙ্গালোরে যাওয়াটা খুব জরুরি। আমি যদি দেরিতে পৌঁছই তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। স্যার, বৃষ্টির জন্য অনেক ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এখন যতক্ষণ বৃষ্টি থেমে না যায় আমরা কিচ্ছু করতে পারবো না। আমি ইরিটেট হয়ে ফোন কেটে দিল। শিট! আমি রেগে গিয়ে ফোনটা সোফায় ছুঁড়ে মারল আর সেখানেই বসে রইল। ওর ব্যাগ থেকে মদের একটা ছোট বোতল বার করলো, সোজা সেটা খেয়ে নিল আর ব্যাগের পাশে রেখে দিল। তখনই ওর ফোন আবার বাজলো। সেই ম্যানেজারই ফোন, যার সাথে ও একটু আগে কথা বলছিল। ও সেই কলটা ইগনোর করলো আর নিজের মাথা সোফার ব্যাগে ঠেকালো। ওর চোখ খোলা ছিল আর ও পেছনে সিঁড়ির দিকে তাকিয়েছিল। তখনই ও সিঁড়ির ওপরে এক জোড়া পা দেখতে পেল। ও পাগুলো খুবই অদ্ভুত ছিল আর রক্তে ভরা ছিল। এটা দেখে ও তৎক্ষণাৎ চমকে গেল। ওর চোখ বড় হয়ে গেল। ও তাড়াতাড়ি মাথা আগে এগোলো, সোফা থেকে উঠলো আর সিঁড়ির দিকে দেখলো, কিন্তু ওখানে কিছুই ছিল না। এর মধ্যেই ওর ফোন আবার বাজলো। এইবার আরতির কল। ও তৎক্ষণাৎ ফোন ওঠালো আর ওর সাথে কথা বলতে লাগলো। কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন? না না, কিছু না। হয়তো একটা ভুল স্বপ্ন দেখেছিলাম, তার জন্য। আয়ুষ, হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। তো তুমি বাড়ি কখন আসবে? কি বলবো আর আমি, এখানে প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। তার জন্যই যে ফ্লাইটটা বুক করেছিলাম সেটাও ক্যান্সেল হয়ে গেছে আর দ্বিতীয় কোনো ফ্লাইট অ্যাভেলেবেলও নেই। আরে এরকম কি করে? তো তুমি এখন কোথায়? এখন তো বাড়িতেই আছে, শুধু এক রাতের ব্যাপার, ভাবছি একটু শুয়ে পড়ি। কিন্তু অমিত, তুমি জানো তো ওই ঘরে। আরে তুমি চিন্তা করো না, আমি ঠিক আছি।
আচ্ছা শোনো, আমি যথেষ্ট ক্লান্ত আছি, আমি তোমার সাথে পরে কথা বলছি। অমিত ফোন রেখে দিল আর তারপর আবার সোফায় বসে পড়ল। ও কিছুক্ষণ এদিক ওদিক দেখতে লাগলো, তারপর সোফাতেই শুয়ে পড়ল। রাতে সোফায় অমিত শুয়েছিল। ওর একটা পা সোফার ওপরে ছিল আর দ্বিতীয়টা নিচে ঝুলেছিল। ওপরে লফটে একটা ঝোলা আগে পিছে হিলছিল। তখন হঠাৎ থেমে গেল। পর মুহূর্তে ঝোলার দড়ি এক এক করে ছিঁড়তে লাগলো। ভারী কাঠের ঝোলা সোজা নিচে পড়ল আর সে সোফার উপরে এসে পড়ল যেখানে অমিত শুয়েছিল। ঝোলা ওর সেই পায়ে পড়ল যেটা ঝুলছিল আর ওর পা তৎক্ষণাৎ ভেঙে গেল। অমিত ব্যথায় চিৎকার করে উঠে গেল। ও ভাঙা পায়ের জন্য তৎক্ষণাৎ নিচে পড়ে গেল। যখন ওর মাথা ওঠালো, ও তখন সেই পা আবার দেখতে পেল যেটা ও কিছুক্ষণ আগে দেখেছিল। ও ওপরে দেখল ওর সামনে আর কেউ নয়, বরঞ্চ আপনি দাঁড়িয়েছিল। 3 বছর আগেকার কথা। অমিত শেরওয়ানি পরেছিল আর আপনি কোণে সাজে সেজেছিল। দুজনে ঘরের দরজা এলো। অমিত প্রথমে ভেতরে গেল। ও চালে ভরা একটা ঘটি আনলো আর সেটা ঘরের চৌকাঠে রাখলো। আপনি হালকাভাবে ওই ঘটিটা ছুলো আর ভেতরে ঢুকলো। ও অমিতের দিকে দেখলো। অমিত ওকে গলায় জড়িয়ে ধরলো আর আপনিও ওকে গলায় জড়িয়ে ধরলো। ফাইনালি ইয়েস, ফাইনালি আমরা বিবাহিত। আমি তোকে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি। অমিত আর আপনি একে অপরের সাথে তর্ক করছে। আপনি বিছানায় বসে আছে আর অমিত ওর সামনে দাঁড়িয়ে আছে। তুমি বুঝতে পারছো না কেন? আমার বিজনেসের জন্য আরো টাকার দরকার। আমার ড্যাড তোমাকে অলরেডি অনেক টাকা দিয়েছে, আমি আর ওনার থেকে চাইতে পারবো না। কেন দিতে পারবে না? আমি এসব তো আমাদের ভবিষ্যতের জন্যই করছি। স্টপ লাইং টু মি। তুমি এটা আমাদের জন্য নয়, নিজের ফিউচারের জন্য করছো। তুমি বুঝতে চাইছো না কেন? আমাদের এখন পয়সার প্রয়োজন। যখন আমার কাছে চলে আসবে ফেরত দিয়ে দেব। আর যদি না আসে তো? অমিত রেগে রেগে ওকে দেখল আর বাইরে বেরিয়ে গেল। রাত্রিবেলায় অমিত নেশায় বাড়ি ফিরল। আপনি ডাইনিং টেবিলে বসেছিল। ওর কাছে গেল। আপনি চিন্তায় উঠে দাঁড়ালো। ও ওকে ধরলো আর চেয়ারে বসিয়ে দিল। কি হয়েছে তোমার? আর ইউ ওকে? আমাকে ক্ষমা করে দাও আপনি। আমি একটু টাকার জন্য ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও। আজকের পরে আমি এরকম কখনো করব না। আপনি ওকে জড়িয়ে ধরলো। কোনো ব্যাপার না, আমি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমার ভালো লাগছে যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো। যদি এরকমই হয় তাহলে এই নাও। অমিত নিজের হাত আগে এগোলো। ওর হাতে ফ্রেশ জিলেপি ছিল। জিলিপি? সত্যি? তোমার মনে ছিল? হ্যাঁ একদম, নাও খাও। অমিত নিজের হাত দিয়ে ওকে জিলিপি খাওয়ালো। 6 মাস পরের ব্যাপার। অমিত বিছানার সামনে দাঁড়িয়েছিল আর ওর চেহারায় এক অদ্ভুত হাসি ছিল। আপনি বিছানায় শুয়েছিল। ও নড়তেও পারছে না। ওর শরীরের মুভমেন্ট স্ট্রিক্ট ছিল আর ওর শরীর শক্ত হয়েছিল। তাহলে কেমন লাগলো আমার প্ল্যান? আমি কত আরামসে কাজটা করে ফেললাম। জানো সব থেকে বড় বিষয়টা কি? তোমার মৃত্যুটা প্রমাণ করার জন্য বেশি পরিশ্রম করতে হবে না। শুধু অ্যাকশন আর রিঅ্যাকশন আর হয়ে যাবে ফুল প্রুফ স্টোরি।
আফরিন বিছানায় শুয়ে কাঁদছিল। ও নড়তে পারছিল না আর ওর চোখে জল পড়ছিল। আমি তোকে দেখলো আর হাসতে লাগলো। নিজের অপরাধ মনে করে অমিতের শ্বাস জোরে পড়তে লাগলো। অমিত ভয় ভরা চোখে ওপরে দেখলো আফরিনের ভূত ওর সামনে দাঁড়িয়েছিল। তুই এত স্বার্থপর যে কাজ হওয়ার পর তুই আমার শেষকৃত্য করার কথাও মনে করিসনি। যখন এই বাড়ি বিক্রি করার সময় এলো তখনও সব শেষ করে দিলি। তুই নিজের মৃত্যু নিজেই লিখেছিস, আর আজকেই তুই সুদ সমেত সব পাবি। আপনি নিজের হাত আগে এগোলো আর আমি হাওয়ায় উঠে গেল। ও ওকে ছাদের ঝুমারের দিকে ধাক্কা মারল। কাচের টুকরো শরীরে ঢুকে গেল। আমি মাটিতে পড়ে গেল। ও হাত জোর করে প্রাণ ভিক্ষা চাইল, কিন্তু আপনি থামল না। ও নিজের ঘাড় একদিকে ঝুঁকিয়ে ওর চোখে দেখল। আমিতের হাত আর পা মুড়ে গেল আর ভেঙে গেল। ও ব্যথায় চিৎকার করতে লাগলো। শেষ মুহূর্তে ওর ঘাড় ভেঙে গেল আর সব কিছু শান্ত হয়ে গেল। আমি মরে গেছিল। আপনি ভূত সেখানে দাঁড়িয়েছিল, একদম শান্ত। এটাই সেই রাতের শেষ ছিল। আরতি টেলিভিশনের সামনে দাঁড়িয়েছিল আর খবর দেখছিল। আমিদের পুরো ঘটনা এখন রাষ্ট্রীয় খবর হয়ে গেছিল। শর্মা কেমিক্যালসের মালিক অমিত শর্মার ওনার বাড়িতেই মৃত্যু। ওনার শরীরের সামনে পাওয়া গেছে চিঠিতে ওনার অপরাধের সত্যতা। ডোরবেল বাজল। আরতি দরজা খুলল। পুলিশ ভেতরে এলো। আরতি দরজায় দাঁড়িয়েছিল আর ওর চোখে জল ছিল। কাহিনী এখানেই